তো হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, thank you। তো আহ, আমরা এই ক্লাসটায় সাধারণত স্বামীজির কে নিয়ে একটু আলোচনা করি, এবং আমরা প্রধানত স্বামীজির যে লেকচার্স বা এইসবের থেকে স্বামীজির যে সমস্ত চিঠিপত্র এবং তার যে পার্সোনাল কনভারসেশন বা তার 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 সাথে যে ইনফর্মাল যে সাক্ষাৎকার কাজ এবং সেই যে অভিজ্ঞতা, সেটা নিয়ে আমরা বেসিক্যালি একটু বেশি জোর দিই। তো কি হয়েছে, তো আমরা এইরকম কয়েকটা আমাদের কাছে সোর্স আছে, যেমন স্বামী শিষ্য সংবাদ, তারপরে স্বামীজির বিভিন্ন সমস্ত চিঠি যা তিনি লিখেছেন, এবং স্বামীজির সহিত হিমালয় বা স্বামীজির দেয়া বিভিন্ন ইন্টারভিউ যেগুলো তিনি লন্ডনের সমস্ত সংবাদপত্রকে, দৈনিক সংবাদপত্রকে দিয়েছিলেন, বা ভারতবর্ষে এসে যে সমস্ত দিয়েছেন। তো আজকে আমরা সেই রকমই একটা সোর্স থেকে, স্বামী শিষ্য সংবাদের থেকে একটি প্যাসেজ আমরা আজকে পড়ব। তো আজকে আমরা যেটা পড়ছি স্বামী শিষ্য সংবাদ থেকে, সেটা হচ্ছে যে আহ, সেই প্রকরণটা ঘটছে বেলুড়ে ভাড়াটিয়া মঠ বাড়িতে। বর্তমান মঠ বাড়ি প্রতিষ্ঠিত হওয়ার আগে যে ভাড়াটিয়া মঠ বাড়ি ছিল সেখানে, কাল ফেব্রুয়ারি 1898। তাহলে শুরু করছি। বেলুড়ে গঙ্গা তীরে নীলাম্বর বাবুর বাগানে স্বামীজি মঠ উঠাইয়া আনিয়াছেন। 34 আলমবাজার হইতে এখানে উঠিয়া আসা হইলেও জিনিসপত্র এখনো সব গুছানো হয় নাই, ইতস্তত পড়িয়া আছে। স্বামীজি নূতন বাড়িতে আসিয়া খুব খুশি হইয়াছেন। শিষ্য উপস্থিত হইলে বলিলেন, দেখ দেখ, দেখ দেখি কেমন গঙ্গা, কেমন বাড়ি, এমন স্থানে মঠ না হলে কি ভাল লাগে। তখন অপরাহ্ন, অর্থাৎ আহ বিকেল বেলা আর কি। সন্ধ্যার পর স্বামীজি সন্ধ্যার পর শিষ্য স্বামীজির সহিত দোতলার ঘরে সাক্ষাৎ করিলে নানা প্রসঙ্গ হইতে লাগিল। ঘরে আর কেহই নাই। শিষ্য মধ্যে মধ্যে উঠিয়া স্বামীজিকে তামাক সাজিয়া দিতে লাগিল, এবং নানা প্রশ্ন করিতে করিতে অবশেষে কথায় কথায় স্বামীজির বাল্যকালের বিষয়ে জানিতে চাহিল। স্বামীজি বলিতে লাগিলেন, অল্প বয়স থেকেই আমি ডানপিটে ছিলুম, নইলে কি নিঃসম্বলে দুনিয়া ঘুরে আসতে পারতুম রে। ছেলেবেলায় তার রামায়ণ গান শুনিবার বড় ঝোঁক ছিল। পাড়ার নিকট যেখানে রামায়ণ গান হইতো, স্বামীজি খেলাধুলা ছাড়িয়া তথায় উপস্থিত হইতেন। বলিলেন, রামায়ণ শুনিতে শুনিতে একটি এক একদিন তন্ময়ী হইয়া তিনি বাড়িঘর ভুলিয়া যাইতেন, এবং রাত হইয়াছে বা বাড়ি যাইতে হইবে ইত্যাদি কোনো বিষয়ে খেয়াল থাকিত না। একদিন রামায়ণ গানে শুনিলেন হনুমান কলা বাগানে থাকে। অমনি এমন বিশ্বাস হইল যে সে রাত্রি রামায়ণ গান শুনিয়া ঘরে আর না ফিরিয়া বাড়ির নিকট কোনো এক বাগানে কলা গাছ তলায় অনেক রাত্রি পর্যন্ত হনুমানের দর্শন আকাঙ্ক্ষায় অতিবাহিত করিয়াছিলেন। হনুমানের প্রতি স্বামীজির অগাধ ভক্তি। সন্ন্যাসী হইবার পরেও মধ্যে মধ্যে মহাবীর কথা প্রসঙ্গে মাতোয়ারা হইয়া উঠিতেন, এবং অনেক সময় মঠে শ্রী মহাবীরের একটি প্রস্তর মূর্তি রাখিবার সংকল্প প্রকাশ করিতেন। জীবনে দিনের বেলায় তিনি সমবয়স্কদের সহিত কেবল আমোদ প্রগতি করিয়া বেড়াইতেন, রাত্রে ঘরের দ্বার বন্ধ করিয়া পড়াশোনা করতেন। কখন যে তিনি পড়াশোনা করিতেন কেহ জানে না, তাহা কেহ জানিতে পারিত না। শিষ্য: মহাশয়, স্কুলে পড়িবার কালে আপনি কখনো কোন ভিশন দেখিতে, মানে আপনার দীর্ঘ দর্শন হইতো কি? স্বামীজি: স্কুলে পড়ার সময় একদিন রাত্রে দোর বন্ধ করে ধ্যান করতে করতে মন বেশ তন্ময় হয়েছিল। কতক্ষণ ওইভাবে ধ্যান করেছিলাম বলতে পারি না। ধ্যান শেষ হয়, তখনও বসে আছি। এমন সময় ওই ঘরের দক্ষিণ দেওয়াল ভেদ করে এক জ্যোতির্ময় মূর্তি বহির হয়ে সামনে এসে দাঁড়ালেন। বাইরে থেকে সামনে এসে দাঁড়ালেন আর কি। তার মুখে এক অদ্ভুত জ্যোতি, অথচ যেন কোনো ভাব নাই। মহা শান্ত সন্ন্যাসী মূর্তি, মণ্ডিত মস্তক, হস্তে দণ্ড ও কমলদুলু। আমার প্রতি এক দৃষ্টে খানিকক্ষণ চেয়ে রইলেন, যেন আমায় কিছু বললেন।
এমন এরূপ ভাব। আমি অবাক হয়ে তার পানে চেয়েছিলাম। তারপর কেমন একটা ভয় এলো, তাড়াতাড়ি দোর খুলে ঘরের বাইরে গেলাম। পরে মনে হলো, কেন এমন নির্বোধের মতো ভয়ে পালালুম। হয়তো তিনি কিছু বলতেন। কিন্তু কিন্তু সে মূর্তি কখনো দেখতে পাইনি। কতদিন মনে হয়েছিল, যদি ফের তার দেখা পাই তো এবার আর ভয় করব না, তার সঙ্গে কথা কইব। কিন্তু তার দেখা পাইনি। শিষ্য: তারপর এই বিষয়ে কিছু ভেবেছিলেন কি? স্বামীজি: ভেবেছিলাম, কিন্তু ভেবে চিন্তে কিছু কুল কিনারা পাইনি। এখন বোধ হয় ভগবান বুদ্ধদেবকে দেখেছিল। কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে স্বামীজি বলিলেন, মন শুদ্ধ হলে, কাম কাঞ্চনে বীতস্পৃহ হলে কত ভিশন, দিব্য দর্শন দেখা যায়। অদ্ভুত অদ্ভুত, তবে ওতে খেয়াল রাখতে নেই। ওই সকলে দিনরাত মন থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না। শুনিসনি ঠাকুর বলিতেন, কত মণি পড়ে আছে আমার, মানে কত মণি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে। আত্মাকে সাক্ষাৎ করতে হবে। ওসব খেয়ালে মন দিয়ে কি হবে? কতগুলি কথাগুলি বলিয়াই স্বামীজি তন্ময় হইয়া কোন বিষয় ভাবিতে ভাবিতে কিছুক্ষণ মৌনভাবে রহিলেন। পরে আবার বলিতে লাগলেন, দেখ, আমেরিকা অবস্থানকালে আমায় আমার কতকগুলি অদ্ভুত শক্তির স্ফুরণ হয়েছিল। লোকের চোখের ভিতর দেখি তার মনের ভেতরটা সব লোকের চোখের ভিতরে দেখে তার মনের ভেতরটা সব বুঝতে পারতো মুহূর্তের মধ্যে, কে কি ভাবছে না ভাবছে। আহ প্রত্যক্ষ হয়ে যেত। কারুকে কারুকে বলে দিতুম। যাদের যাদের বলতুম, আহ তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত। আর তারা কোনরূপ মতলব পাকিয়ে আমার সঙ্গে মিশিতে আসিত। তারা ওই শক্তির পরিচয় পেয়ে আর আমার দিকও মারাত। আচ্ছা, যাদের যাদের বলতুম তাদের মধ্যে অনেকে আমার চেলা হয়ে যেত। আর যারা কোনরূপ মতলব মাখিয়ে আমার সঙ্গে মিশতে আসতো, তারা ওই শক্তির পরিচয় পেয়ে আমার দিকে আর পাও মারাতো না। মানে আর কি, তারা বুঝে যেত যে আমার কি মতলব, সেটা তো এই লোকটা বুঝতে পেরে যাচ্ছে। তার তো দৈব শক্তি আছে, তাহলে এর সঙ্গে তাহলে মিশে তাহলে আমার স্বার্থ সিদ্ধি হবে না। যখন শিকাগো প্রভৃতি শহরে বক্তৃতা শুরু করলুম, তখন সপ্তাহে 12-14টা, কখনো কখনো আরো বেশি লিখছে দিতে হতো। অত্যধিক শারীরিক ও মানসিক শ্রমে মহাক্লান্ত হয়ে পড়লুম। যেন বক্তৃতার বিষয় সব ফুরিয়ে যেতে লাগলো। ভাবলুম, কি করি, কাল আবার কোথা থেকে কি নতুন কথা বলবো। নতুন ভাব আর যেন জুটতো না। একদিন বক্তৃতার পরে শুয়ে শুয়ে ভাবছি, তাই তো, এখন কি উপায় করা যায়। ভাবতে ভাবতে একটু তন্দ্রার মতো এলো। সেই অবস্থায় শুনতে পেলুম, কে যেন আমার পাশে দাঁড়িয়ে বক্তৃতা করছে এক নতুন ভাব, নতুন কথা। সে সব যেন ইহজন্মে শুনিনি, ভাবিওনি। ঘুম থেকে উঠে সেগুলি স্মরণ করে রাখলুম, আর বক্তৃতায় তাই বললুম। এমন যে কতদিন ঘটেছে তার সংখ্যা নেই। শুয়ে শুয়ে এমন বক্তৃতা কতদিন শুনেছি। কখনো এত জোরে জোরে তা হতো যে অন্য ঘরের লোক আওয়াজ পেত। পরের দিন আমায় বলতো, স্বামীজি, কাল অত রাতে আপনি কার সঙ্গে এত জোরে জোরে কথা বলছিলেন। আহ, আমি তাদের সে কথা কোনরূপ কাটিয়ে দিতাম। সে এক অদ্ভুত কাণ্ড। শিষ্য স্বামীজির কথা শুনিয়া নির্বাক হইয়া ভাবিতে 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 বলিলেন, মহাশয়, তবে বোধ হয় আপনি সূক্ষ্ম দেহে এইরূপ বক্তৃতা করতেন, এবং স্থূল দেহে কখনো কখনো তার প্রতিধ্বনি বাহির হইতো। শুনিয়া স্বামীজি বলিলেন, তা হবে হয়তো। অনন্তর আমেরিকার কথা উঠিল। স্বামীজি বলিলেন, সে দেশে পুরুষের চেয়ে মেয়েরা অধিক শিক্ষিত। বিজ্ঞান দর্শনে তারা সব মহাপণ্ডিত। তাই তারা আমায় অত খাতির করতো। পুরুষগুলো দিনরাত খাটছে, বিশ্রামের সময় নেই। মেয়েরা স্কুলে অধ্যয়ন অধ্যাপনা করে মহাবিদুষী হয়ে দাঁড়িয়েছে। আমেরিকা যেদিকে চাইবে কেবলই মেয়েদের, যেদিকে চাইবি কেবলই মেয়েদের। শিষ্য: আচ্ছা মহাশয়, গোঁড়া খ্রিস্টানরা সেখানে আপনার বিপক্ষ হয়নি? স্বামীজি: হয়েছিল বই কি। লোকে যখন আমার খাতির আমায় খাতির করতে লাগলো, তখন পাদ্রীরা আমার পেছনে খুব লাগলো।
আমার নামে কত কুৎসা কাগজে লিখে রটনা করেছিল, কত লোক আমায় তার প্রতিবাদ করতে বলতো। আমি কিন্তু কিছু গ্রাহ্য করতুম না। আমার দৃঢ় বিশ্বাস চালাকি দ্বারা জগতে কোনো মহৎ কার্য হয় না। তাই ওই সকল অশ্লীল কুৎসার কর্ণপাত না করে ধীরে ধীরে আপনার কাজ করে যেতুম। দেখতেও পেতুম অনেক সময় যারা আমায় আমায় অযথা গালমন্দ করতো তারাও অনুতপ্ত হয়ে আমার শরণ নিত এবং নিজেরাই কাগজে কন্ট্রাডিক্ট প্রতিবাদ করে ক্ষমা চাইত। কখনো কখনো এমনও হয়েছে, আমায় কোনো বাড়িতে নিমন্ত্রণ করেছে দেখে কেউ আমার নামে ওই সকল মিথ্যা কুৎসা বাড়িওয়ালাকে শুনিয়ে দিয়েছে। তাই শুনে সে দোর বন্ধ করে কোথায় চলে গেছে। আমি নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে দেখি সব ভোঁ ভা, কেউ নেই। আবার কিছুদিন পরে তারাই সত্য কথা জানতে পেরে অনুতপ্ত হয়ে আমার চেলা হতে এসেছে। কি জানিস বাবা, সংসার সবই দুনিয়া। ঠিক সৎসাহসী ও জ্ঞানী কি এসব দুনিয়াদারিতে ভুলে রে বাপ? জগৎ যা ইচ্ছে বলুক, আমার কর্তব্য কার্য করে চলে যাব। এই জানবি বীরের, নতুবা এ এ কি বলছে, ও কি লিখছে, আহ, ও সব নিয়ে দিনরাত থাকলে জগতের কোনো মহৎ কাজ করা যায় না। এই শ্লোকটি জানিস না? তারপর তিনি একটি শ্লোক বলছেন, যেটা আমরা এখন যাব না। আপাত মস্তক সংস্কৃতে একটা শ্লোক বলছেন। লোকে আহ তোর স্তুতি, যার মানেটা আমরা এখানে একটু বলে দিচ্ছি বাংলায় তর্জমাতে। লোকে তোর যতই স্তুতি করুক বা নিন্দাই করুক, তোর প্রতি লক্ষ্মীর কৃপা হোক বা না হোক, আজ বা শতবর্ষ পরে তোর দেহপাত হোক, আহ আজ বা শতবর্ষ পরে তোর দেহপাত হোক, ন্যায় পথে থেকে যেন ভ্রষ্ট হোসনি। কত ঝড় তুফান এড়িয়ে গেলে গেলে তবে শান্তির রাজ্যে পৌঁছানো যায়। যে যত বড় হয়েছে তার উপর তত কঠিন পরীক্ষা হয়েছে। পরীক্ষার কষ্টিপাথর তার জীবনে ঘষে মেজে দেখে তবে তাকে জগৎ জগৎ বড় বলে স্বীকার করেছে। যা যার ভীরু কাপুরুষ যারা ভীরু কাপুরুষ, তারাই সমুদ্রের তরঙ্গ দেখে তীরে নৌকা ডোবায়। মহাবীর কি কিছুতে দৃষ্টিপাত করে রে? যা হবার হোককে, আমার ইষ্ট লাভ আগে আমার ইষ্ট লাভ আগে করবই করব। এ হচ্ছে পুরুষাকার। এ পুরুষাকার না থাকলে শত দৈব ও তোর জড়ত্ব দূর করতে পারে না শিষ্য। তবে দৈবে নির্ভরতা কি দুর্বলের চিহ্ন স্বামীজি? শাস্ত্র নির্ভরতা নির্ভরতাকে পঞ্চম পুরুষার্থ বলে নির্দেশ করেছে। কিন্তু আমাদের দেশে লোকে যেভাবে দৈব দৈব করে ওটা মৃত্যুর চিহ্ন। মহা কাপুরুষ তার পরিণাম। কিম্ভূত কিমাকার একটা ঈশ্বর কল্পনা করে তার ঘাড়ে নিজের দোষ চাপানোর চেষ্টা মাত্র। ঠাকুর, সেই গোহত্যা পাপের গল্প শুনিসনি তো? শুনেছিস তো? সেই গোহত্যা পাপের শেষে বাগানের মালিককেই ভুগে মরতে হলো। আজকাল সকলে যথা যথা নিযুক্ত হস্মি তথা করমি বলে পাপ পুণ্য দুই ঈশ্বরের ঘাড়ে চাপিয়ে দেয়। নিজে যেন পদ্মপত্রে জল সর্বদা এইভাবে থাকতে পারে, সে তো মুক্ত। কিন্তু ভালোর বেলা তো আমি, আর মন্দের বেলা তুমি। তো জাস্ট একটা ও, কোথায় গেল রে, হারিয়ে গেল যে। জাস্ট 1 মিনিট দাঁড়াবে। হুম, কলিকাতা বাগবাজার 12। কলিকাতা বাগবাজার, টিয়া বাড়ি। হ্যাঁ, এই তো পাচ্ছি। হুম, না আমি আর নির্ভর তো হতে পারছি। নির্ভরের অবস্থা। হ্যাঁ, সেই গোহত্যা পাপের শেষে বাগানের মালিককেই ভুগে মরতে। আজকাল সকলে তথাহিত করে মহাপ্রভু ঈশ্বর করে। নিজে যেন পদ্মপত্রে জল সর্বদা এইভাবে থাকতে পারলে সে তো মুক্ত। কিন্তু ভালোর বেলা আমি, আর মন্দের বেলা তুমি, আহ বলিহারি তাদের দৈব নির্ভরতা। পূর্ণ প্রেম বা জ্ঞান না হলে নির্ভরের নির্ভরের অবস্থা হইতেই পারে না।
যা ঠিক ঠিক নির্ভর হয়েছে তার ভালো মন্দ ভেদ বুদ্ধি থাকে না, ওই অবস্থায় উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যদের ভেতর ইদানিং নাগ মহাশয়। বলিতে বলিতে মহাশয়ের প্রসঙ্গ চলিতে লাগিল। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অমন অনুরাগী ভক্ত কি আর দুটি দেখা যায়? আহা, তার সঙ্গে আবার দেখা কবে হবে? শিষ্য, তিনি শীঘ্রই কলিকাতা আপনাকে দর্শন করিতে আসিবেন বলিয়া মা ঠাকুরন নাগ মহাশয়ের প্রতি আমায় চিঠি লিখিয়াছিলেন। স্বামীজি, ঠাকুর জনক রাজার সঙ্গে তার তুলনা করতেন। অমন জিতেন্দ্রীয় পুরুষের দর্শন দূরে থাক, কথা শোনাও যায় না। তার সঙ্গে খুব তার সঙ্গ খুব করবি, তিনি ঠাকুরের একজন অন্তরঙ্গ শিষ্য। মহাশয়, ওদেশে অনেকে তাহাকে পাগল বলে। আহ আমি কিন্তু প্রথম দিন দেখা হইতেই তাহাকে মহাপুরুষ মনে করিয়াছিলাম। তিনি আমায় বড় ভালোবাসিতেন ও কৃপা করে। স্বামীজি, অমন মহাপুরুষের সঙ্গ লাভ করেছিস, তবে আর ভাবনা কিসের? বহু জন্মের তপস্যা থাকিলে তবে পুরুষের সঙ্গ লাভ হয়। নাগ মহাশয়ের বাড়িতে কিরূপ থাকেন? স্বামীজি জিজ্ঞেস করছেন। শিষ্য, মহাশয়, কাজকর্ম তো কিছুই দেখি না, কেবল অতিথি সেবা লইয়া আছেন। পাল বাবুরা যে কয়টি টাকা দেন, তাহা ছাড়া গ্রাসাচ্ছাদনের অন্য কোনো সম্বল নাই। কিন্তু খরচপত্র একটা বড় লোকের বাড়িতে যেমন হয় তেমনই। নিজের ভোগের জন্য সিকি পয়সাও ব্যয় হয় না। অতটা ব্যয় সবই কেবল পর সেবার্থ। সেবা সেবা, ইহাই তাহার জীবনের মহাব্রত বলিয়া মনে হয়। মনে হয় যেন ভূতে ভূতে আত্মদর্শন করিয়া তিনি অভিন্ন জ্ঞানে জগতের সেবা করিতে ব্যস্ত আছেন। সেবার জন্য নিজের শরীরটাকে শরীর বলিয়া জ্ঞান করেন না, যেন বেহুঁশ। বাস্তবিক শরীর জ্ঞান তাহার আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ হয়। আপনি যে অবস্থাকে সুপার কনসিয়াস অতিচেতন বলেন, আমার বোধ হয় তিনি সেই অবস্থায় থাকেন। স্বামীজি, তা হবে না কেন? ঠাকুর তাকে কত ভালোবাসতেন। তোদের বাঙাল দেশে এবার ঠাকুরের ওই একটি সঙ্গী এসেছেন, তার আলোতে পূর্ববঙ্গ আলোকিত হয়ে আছে। তো এইটা তো শেষ হয়ে গেল আজকে। এই এরপরে আবার আছে। তো তোমাদের মনে হয় ক্লাসটা 12টা 10 পর্যন্ত থাকবে। না, আজকে আর নতুন আমরা কিছু পড়বো না। তোমাদের একটা কথা বলবো যে আমরা দীর্ঘদিন থেকে এই ক্লাসটা নিচ্ছি, যেখানে আমরা স্বামীজির কিন্তু বেশ কিছু থটস, আইডিয়াস, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা অবগত হয়েছি, এবং বেশ অনেকটা কিন্তু আমরা পড়াশোনা করেছি। তো আমার পার্সোনালি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা আহ একটু একটু করে স্বামীজিকে নিজে নিজে একটু যদি পড়ার অভ্যাস করতে পারো, তাহলে কিন্তু তার থেকে ভালো কিন্তু কিছু হয় না। মানে আমি কি বলছি যে ধরো, আহ রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য তো খুব একটা কস্টলি নয় এবং খুব সহজেই পাওয়া যায়। তো তোমরা যদি ধরো যে ঠিক করলে যে সপ্তাহের কোনো একটা দিন একটা সময়ে আহ আমরা একটু পড়বো, এক পাতা পড়বো, হয়তো হয়তো 40 মিনিট পড়লাম, এবং স্বামীজিকে নিজের মতো করে পড়লাম, তারপরে তিনি কি বলছেন একটু বোঝার চেষ্টা করলাম, তাহলে কিন্তু দ্যাট ইজ, তাহলে আমি বলবো যে আমাদের যে এই প্রচেষ্টা, আহ, এই যে বিবেক দিশা, এই যে ক্লাসের এই ক্লাসটির পার্টিকুলারলি যে প্রচেষ্টা, সেটা কিন্তু সফল হয়। সেটার কিন্তু একটা সার্থক একটা দিক খুলে যায়, কারণ আলটিমেটলি কিন্তু আহ তোমরা স্বামীজিকে পড়বে, তোমরা স্বামীজিকে শুনবে, গ্রহণ করবে, এবং তার থেকে নিজেদের নিজেদের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, পরবর্তীকালে নিজের যে কাজের ক্ষেত্রে ক্ষেত্রে যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা টাইম ম্যানেজমেন্ট হোক, ওয়ার্কিং প্রিন্সিপালস হোক, বিভিন্ন রকম ইন্সপিরেশন হোক, বা কোনো প্র্যাকটিক্যাল যদি উপদেশ হয় তাও নিয়ে পরে সেটাকে আগে লাগানো। তোমরা যদি মনে করতে পারো, তো আমরা যখন স্বামীজির চিঠি নিয়ে পড়েছি বিশেষ করে, তো স্বামীজির যখন আমরা চিঠি পড়েছি তখন কি আমরা দেখতাম যে স্বামীজি চিঠি প্রথমে লিখে দিচ্ছেন তার গুরু ভাইদের, যে সমস্ত বিভিন্ন প্র্যাকটিক্যাল কথা বলছে। তিনি বলছেন যে একটা চিঠি আসতে 2-2.5 মাস লাগছে। তোমরা যখন আমাকে চিঠি লিখছো তখন যাতে বিভিন্ন সমস্ত অপ্রাসঙ্গিক কথা আগে বলে ফেলছো বা খুব বেশি বলে ফেলছো। চিঠির শুরুটা হবে এরকম, চিঠির শুরুতেই এই এই ইম্পর্টেন্ট তথ্যগুলি আমাকে প্রথমেই দিয়ে দেবে, এইভাবে করবে। তো you can see that Swamiji is a very practical person. He is looking towards life in a very practical way, towards his mission.
দ্বিতীয়ত তার তো এই সমস্ত কথোপকথন আমাদের আছেই, এবং এই সব কিছু আছে, এবং এগুলোকে আমরা তো করি। তো আমাদের যেটা বক্তব্য, আমাদের যেটা চাহিদা, তোমরা যদি একটু করে স্বামীজিকে নিজের থেকে পড়া শুরু করো, হয়তো স্বামী শিষ্য সংবাদটাই পড়লে, তো তুমি যদি ঠিক করলে আজ আমি একটা প্যাসেজ পড়বো, বা একটা প্যাসেজের 3টে পাতা আছে, আমি আজকে একটা পাতা পড়বো, আবার হয়তো কিছুক্ষণ পরে একটা পাতা পড়বো, দেন এমনি করে করে তোমরা যদি একটু একটু করে স্বামীজিকে পড়া শুরু করো, তোমাদের একটু ফাঁকার সময়, খুব বেশি পড়তে হবে না, একটু একটু করে যদি শুরু করো, এবং দেন তোমরা যদি এই ক্লাসে এসে আমাদেরকে সেটা কিছু জানাতে চাও বা কিছু শেয়ার করতে চাও, কিছু ইনসাইট দিতে চাও, দ্যাট উড বি ভেরি ভেরি গুড ফর আস, এন্ড দ্যাট উড বি ভেরি fulfilling for us, for our this effort. তো আজকে এই বলেই এখানেই ক্লাসটা শেষ করব। আর সম্ভবত পুজোর আগে এটা শেষ ক্লাস। তো তোমরা পুজোর তে আনন্দ করো, ছুটি কাটাও ভালো করে, অ্যান্ড পারলে একটু স্বামীজিকে পড়ো এবং তার সাথে খুব আনন্দ করো। কেমন? তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই আমরা ক্লাসটা শেষ করছি।